মেজরুজ্জামান, আপনার কাছে আসি, আজকের আমাদের টপিকস নিয়ে আসি। আপনি বর্তমান সরকার 4 মাস অতিবাহিত হয়েছে, তো এই 4 মাসে আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বিষয় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, এবং সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। 4 মাস সময়টা খুব বেশি না, আবার খুব কমও না। তবে আমার কাছে মানে আমি একজন নাগরিক হিসেবে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক আশানুরূপ হয়নি। এর একটা না হওয়ার কারণ, একটা বড় কারণ, শুধু সরকারকে দোষ দিলেই হবে না বা সরকারের কাছ থেকে প্রত্যাশা করলেই হবে না। আমাদের পুরা স্ট্রাকচারটা একটা দুর্বল অবস্থার মধ্যে চলে গিয়েছিল। এই তো কিছুদিন আগেও 33 জনকে বোধহয় অবসরে পাঠানো হলো, বাধ্যতামূলক অবসরে। তো একে তো পালাই গেছে, আবার যারা ছিল তারা মনে করছে যে কোন সময় না কিসে ধরা খায়। সুতরাং তাদের যে প্রচেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কর্মোদ্যোগ, সেটা খুব একটা বেশি পরিলক্ষিত হয়নি। এবং এই একটা জিনিস এই সরকারকে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে এবং আগামীতে ফেলবে। শুধু 4 মাস কেন, আগামী 4 বছরও কতটুকু উন্নত হবে সেটা বলা যাচ্ছে না। কারণ যারা কাজ করে তারা যদি উদ্যোগী না হয় তাহলে হবে না। আবার এখানে এই উদ্যোগের সাথে আবার কিছুটা ওই ইনসেন্টিভ, অর্থাৎ কিছু উৎসাহের ব্যাপার আছে। সেক্ষেত্রেও মনে করে যে আমি ওই ইনসেন্টিভ নিতে গেলে আমি করব, কি বলে, আমার পরে জবাবদিহিতা করতে হবে, এরকম একটা ব্যাপার সেবার আছে। সার্বিকভাবে আমার ব্যক্তিগত মূল্যায়নে যে এটা খুব ভালো বলা যাবে না, তবে চেষ্টা চলছে। র‍্যাব বিলুপ্তির একটা সিদ্ধান্ত হয়েছে। র‍্যাবের বিষয়ে র‍্যাব বিলুপ্তি না, এটা হচ্ছে রিব্র্যান্ডিং করা হচ্ছে। জি, র‍্যাব বিলুপ্ত, রিব্র্যান্ডিং করা হচ্ছে। কারণ এই ব্র্যান্ডিংটা আমাদের মানে একটু দুর্বল হয়ে গেছে। কারণ বহির্বিশ্বে এবং বিশেষ করে যে সমস্ত মিলিটারি ব্যাকগ্রাউন্ডে যারা ওখানে আছেন তাদের জন্য ইউএন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল। সেই জন্যে এটা রিব্র্যান্ডিং করা হচ্ছে। তো এখনও ঠিক কি হবে সেটা প্রকাশ করা হয়নি। অর্গানোগ্রামের বা অন্যান্য বিষয়ে কি পরিবর্তন হবে সেটাও কিছু বলা হয়নি। তবে যতটুকু বোঝা গেছে সেটা হচ্ছে নামটা পরিবর্তন হবে, আর হচ্ছে মোডাস অপারেন্ডিটা হয়তো পূর্বের অভিজ্ঞতা থেকে কিছুটা ভিন্ন হতে পারে। আর ওখানে যিনি মহাপরিচালক তিনি পুলিশেরই থাকবেন, সার্বিকভাবে আইজিপির অধীনেই থাকবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে। কিন্তু এখানে আমাদের আগের মতো যে ডিফেন্সের বিভিন্ন পার্সোনাল ওখানে এমপ্লয়েড ছিল সেটা থাকবে। এখন কত পার্সেন্টেজ থাকবে সেটা সম্পর্কে হয়তো নতুন অর্গানোগ্রাম হলে বোঝা যাবে। মেজরুজ্জামান, আপনার কাছে একটু আসি। আপনি নিরাপত্তা বিশ্লেষক। আজকে একটা রায় হয়েছে, আপনি দেখেছেন অ্যাপিলেট ডিভিশনে। সেটা হলো যে এটা এরকম যে সংবিধানে ফিরল গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপনি এই বিষয়টা একটু যদি বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। গণভোটের বিধানটা আগেই ছিল, কিন্তু সেটা ওই 15 অ্যামেন্ডমেন্টে সেটা বাতিল হয়ে যায়। তো এইটা একটা ভালো লক্ষণ। 2 নম্বর হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা 2008-এর নির্বাচনটার পরে আর ওটা বাতিল করে দিয়েছিল এবং আরও অনেকগুলো ক্লজ যোগ করেছিল। ইনফ্যাক্ট এই 15 অ্যামেন্ডমেন্টটা পুরা বাতিল করার জন্যই এটার বাদে কিন্তু জনাব বদিউল আলম মজুমদার, সুজনের নাম্বার 1 ম্যান। তো এখন এরপরে আবার এই সব মিলায় পুরাটা বাতিল হয় নাই। ওখান থেকে উল্লেখযোগ্য কিছু, মানে অনেক কিছু যেটা আসল প্রয়োজন ছিল, একটা হচ্ছে গণভোটের বিধানটা ফেরত আনা, আর একটা হচ্ছে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া। তার মানে আগামী নির্বাচন যেটা হবে, জি স্যার, সেটা কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? জি স্যার, ওটা এটা বিএনপি সরকার তাদের কাছে হ্যান্ড ওভার করবে। এটা রাইট। এটা অলরেডি আইনমন্ত্রী এই সম্পর্কে একটা হালকা ব্রিফিং করেছেন। এখন পুরো অর্ডারটা তো পাওয়া যায় না। তো আমি মনে করি যে এটা খুব ভালো জিনিস, এবং এটা এই ক্ষেত্রে আমি একটু আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল আমি তাদেরকেও সাধুবাদ জানাই। কিন্তু এটা তো তখন থেকেই এটা এগোচ্ছিল। পরে
এই যে হাইকোর্টে রায় হয়েছে, তা হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে ফাইনালি এটা হয়ে গেছে। তো এখন এখানে আমি একটু ছোট্ট অনুরোধ করব, মানে ওই যে ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখে ভয় পাই তো স্যার, তো এইটা আবার 2/3 মেজরিটির বলে আবার কি পরিবর্তন হবে কি না, কারণ স্বাভাবিকতা আনতে অস্বাভাবিক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়, এবং এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক টানা হেঁচড়া হয়েছে, পরে বাতিল হলো, আবার ফেরত আসলো, এবং এটা আগামীতে কতদিন টিকবে সে সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে আশা করা যায় যে যেহেতু অনেক কাঠখড় পুড়েছে, বোধহয় এটা নিকট ভবিষ্যতে বাতিল না হওয়ার সম্ভাবনা আছে, বা এখানে আর কোনো কিছু কারিগরি দিক আসবে না। আমরা একটু মেজর জামান আপনার কাছে আসি। আপনি শুনছেন জনাব গনি সাহেব বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী খুব দৃঢ়ভাবে বলেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীও বারবার বলছেন যে যে কোনোভাবেই আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবই, কথা বলা হচ্ছে। এবং 2016 সালে আসলে শেখ হাসিনা একটা এমইও সাইন করেছিলেন চীনের সাথে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, এবং তত্ত্বাবধায়ক সরকার এই নতুন করে আবার সে জিনিসটা নিয়ে আসে। শেখ হাসিনা এমইও সাইন করার পরে এটা শুরু করতে পারে নাই, পার্শ্ববর্তী রাষ্ট্রের এখানে ইনভলভ হতে চেয়েছিল। এরপরে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু এই জিনিসটা আবার নতুন করে আনলো, এবং যখন ডক্টর ইউনূস যখন চায়নাতে গেলেন ভিজিটে, তখন কিন্তু এই জিনিসটা ফাইনালি হয়ে গেল। এবার যখন আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চায়নাতে গেলেন, তার আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত কিংবা অন্য কেউ এগিয়ে আসুক আর না আসুক, আমরা তিস্তা মহাপরিকল্পনা করবই। তো এই জিনিসটা কেন ভারত আমাদেরকে, তাদের সমস্যাটা কোথায়, কেন আমাদেরকে তারা এই বিষয়ে মানে তাদের সমস্যাটা কি, আপনি একটু বলতে পারবেন? মানে তাদের ভারতের সমস্যাটা হচ্ছে বাংলাদেশ, তিস্তা প্রকল্পে তাদের কি? আমি বলছি স্যার একটু কাইন্ডলি, জি, কোনো বাংলাদেশের ভালো কিছু হোক, বাংলাদেশ আত্মনির্ভরশীল হোক, বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হোক, এইটাতে তাদের বড় ধরনের একটা আপত্তি আছে। মানে কোনো কিছুই ভালোভাবে দেখে না। এখন দেখেন, যেটা হয়তো আপনি পরে আনতেও পারেন, তারপর আমি সেটা এই দুটা একসাথে, এটা এই যে পদ্মা ব্যারেজ প্রকল্প এবং তিস্তা যে এই মহাপরিকল্পনা, এখন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পানির স্তর অনেক নিচে নেমে গেছে, এবং এই গজলডুবা বাঁধ হওয়ার পরে সেখান থেকে পানি যতটুকু চুয়ে চুয়ে আসে, সেখানে আমাদের অলরেডি একটা তিস্তা ব্যারেজ আছে। তো সেইটা পর্যাপ্ত না, ওটা গঙ্গাচড়া উপজেলার একটা ভালো উপকার পাচ্ছে, কিন্তু তার নিচে যে 115 কিলোমিটার যে তিস্তার দৈর্ঘ্য আমাদের দেশের মধ্যে, তো বাকি অংশগুলোতে খুবই পানির স্বল্পতা, বিশেষ করে শুকনো মৌসুমে। এবং আমাদের, আপনি খেয়াল করেছেন বোধহয়, অবশ্যই খেয়াল করেছেন যে আমাদের এখন ক্রপ প্যাটার্ন, অর্থাৎ ফসলের ধরন বদলে গেছে। আগে যেমন আউশ আর আমন ধান ছিল, এখন বোরো ইরি আসছে, এবং এই বোরো ইরির যে মৌসুমটা, বিশেষ করে শুকনো মৌসুমে, তো সেই সময় প্রচুর পানির দরকার হয় সেচের জন্য, তো পানি পাওয়া যায় না। সুতরাং এটা অতি জরুরি, এবং আমি সরকারকে সাধুবাদ জানাই যে তারা এটা যেভাবেই হোক বাস্তবায়নের প্রতিজ্ঞা করেছে। করতে হবে। এবং আপনি জানেন, মনে হয় আপনি অবশ্যই জানেন যে যেটা বললেন আপনি, যে তিস্তা সেচ প্রকল্প, একটা ব্যারেজ এটা তৈরি করেছিলেন জেনারেল জিয়া 1979 সালে, এটা উনি শুরু করেছিলেন, এবং এটা শেষ হয়েছিল 1990 সালে, এরশাদ সাহেব শেষ করেছিলেন। তখন পানি আসতো ওখান থেকে, কারণ যে গজলডোবার এই যে ব্যারেজটা তখন ছিল না, তো ফলে এই পানিটা আসতো, প্রচুর পরিমাণ পানি আসতো। এই পানিটা আসতো আসলে এই এটা হলো হিমালয়ের থেকে আসছে, সিকিম হয়ে এটা ঢুকেছে আমাদের এই যে নীলফামারী। তো এইখানে যখন ঢুকেছে, তখন এই পানিটাকে আমরা ডাইভার্ট করে লালমনিরহাট এবং দিনাজপুরের দিকে নেওয়ার জন্য আমরা এই জেনারেল জিয়া এই ব্যারেজটা করেছিলেন। কিন্তু এখন যেহেতু ওরা গজলডোবাতে বাদ দিয়ে পানি আটকিয়ে দিয়েছে, সেই পানিটা এখন আসে না, আসার ফলে এই বেডটা উপরে উঠে গেছে, একসাথে যখন ওরা ছেড়ে দেয় তখন আমরা বন্যার মধ্যে চলে যাই। এই জন্য এই মহাপরিকল্পনার সিদ্ধান্ত সকলে নিচ্ছে, এবং চীনও এইভাবে এগিয়ে আসছে। তো সরকার এটা করুক, এটা আমরা
আশা করি যে সরকার এটা করবে। আমি একটা ছোট ফিলার দেব। জি, এই যে নদী ব্যবস্থাপনায় পৃথিবীতে চীনের চেয়ে বেশি অভিজ্ঞ আর কেউ নেই। সেই হুয়াংহো নদীকে মানে একটা লাইনে আনার মধ্যে থেকে 3 গর্জেস ড্যাম, এবং দেখেন এই বাদ দিলে কিন্তু একটা সিলটেশন হয়, কিন্তু ওরা এটাকে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করছে। সুতরাং চীনের ইনভলভমেন্টটা দুইটা দিক দিয়ে দরকার, একটা হচ্ছে অর্থায়ন, আরেকটা হচ্ছে তাদের টেকনিক্যাল মানে কারিগরি যে জ্ঞান, দুটাই আমাদের দরকার। তো সেই জন্য এটা করতে হবে। আর আমি এই জায়গায় একটু আমাকে অনুমতি দিতে হবে যে কে কি বললো সেটা গুরুত্বপূর্ণ না, আমাদের যেটা প্রয়োজন, আমাদের জন্য যেটা ভালো হবে সেটা আমাদের করতে হবে। বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, রাইট, সবার আগে বাংলাদেশ। আচ্ছা, আমি একটু মেজর জামান আপনার কাছে আসতে চাই। আপনাকে বিরতির আগে আমি যে প্রশ্নটা করেছিলাম যে করিডোর প্রস্তাবটা খুবই লোভনীয় এবং সব দিক থেকেই এটা ভালো প্রজেক্ট, কিন্তু এটা বাস্তবায়ন করা কি সম্ভব কিনা? কারণ মিয়ানমারের ভিতরে গৃহযুদ্ধ হচ্ছে আমরা দেখছি। বাস্তবায়ন করা সম্ভব, কারণ এই উদ্যোগটা আরও আগে নেওয়া হয়েছিল, যেটাকে বলে BCIM বলা ছিল। সেখানে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া এবং মিয়ানমার এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা পরে ভারত আর এতে আগ্রহ হারাই ফেলে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে চ্যালেঞ্জ থাকবে এবং ওই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জিততে হবে, কারণ লক্ষ্য অর্জন করতে হবে। এবং সেটার ব্যাপারে চীন তারা প্রতিজ্ঞ তাদের লাইনে এগোবার জন্য। এখন আমরা তাদের সাথে কতটুকু কদম মিলাতে পারবো সেটা হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা গেলো একটা দিক। দুই নম্বর হচ্ছে এই যে চীন এটা করতে চাচ্ছে, চীনের একটা অর্থনৈতিক বিরাট একটা লাভ আছে, কারণ তাদের পণ্যগুলো এখানে নিয়ে আসা বা এখানের পোর্ট ব্যবহার করে জিনিসপত্র নিয়ে যাওয়া। এখন চীন তাদের অর্থনৈতিক যে অগ্রগতি এবং তাদের যে সামর্থ্য, সেটার সাথে সামরিক সামর্থ্য বেড়ে যাচ্ছে, এবং তাদের এই সামর্থ্য বাড়ার হারটা এটা পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। চীনকে থামানো যাচ্ছে না। এখন চীনের একটা দুর্বল জায়গা হচ্ছে এই যে হরমুজ প্রণালী, মালাক্কা প্রণালী দিয়ে তাদের এই জাহাজগুলো যাওয়া আসা। এখন এই হরমুজ প্রণালী তাদের জন্য একটা ইন্ডিকেটর হয়ে গেছে যে ব্লকেট যদি দিয়ে ফেলে তাহলে কি হবে। তো সেই জন্য তারা বিভিন্ন অল্টারনেটিভ পথ খুঁজছে এবং তারা ব্যবস্থা নিয়েছে। যেমন ইরানের সাথে রেলপথের মাধ্যমে লিঙ্ক হয়েছে, রাশিয়ার মাধ্যমে ইউরোপে, ওই তাজিকিস্তান, অন্যান্য দেশগুলোর মধ্যে দিয়ে ইউরোপের মার্কেটে যাওয়ার যে লিঙ্ক সেটাও করার চেষ্টা করছে। এবং রাশিয়া, চায়না এবং ইরান মিলে তারা এই যে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরও করছে। গোয়াদার পোর্টে প্রচুর বিনিয়োগ করছে এবং পাকিস্তানের মধ্যে সেপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটা চালু আছে। ওরা চাচ্ছে যে আরও অল্টারনেটিভ থাকুক। সেই অল্টারনেটিভের অংশ হিসাবে এই বাংলাদেশের এটার ব্যাপারে তাদের একটা এটা আছে। এখন এখানে বাংলাদেশের লাভ হচ্ছে একটা হচ্ছে অর্থনৈতিক বিষয়াদি, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি না, সেটা হচ্ছে যে না, অর্থনৈতিক কি লাভ? আমরা তো কোনো পণ্য চীনকে দিতে পারি না। চীন শুধু আমাদের কাছে পণ্য বিক্রি করছে। আচ্ছা স্যার, আপনি এটা জানেন, আমাদের তো করেছে, তো আমাদের অনেক পণ্য তারা 100% ট্যাক্স ফ্রি আছে, তারপরেও যায় না। না, যাবে মানে আগে যায় না বলে। এখন আপনি চিন্তা করেছেন কোনোদিন যে বাংলাদেশ থেকে তারা কাঁঠাল নিয়ে যাবে? এখন কিন্তু কাঁঠাল যাচ্ছে। সো এরকম অনেক পণ্যই আস্তে আস্তে যাবে। তারপরে আপনি যদি মনে করেন যে আপনি কোনো জিনিস রপ্তানি করতে পারছেন না বাংলাদেশ থেকে, কিন্তু আপনার পরিবহন খরচটা কমে যাচ্ছে। তারপর শিপমেন্ট, এই যে আমাদের গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অংশ হিসাবে যে আমরা বিভিন্ন ফেব্রিক চায়না থেকে নিয়ে আসি, তো ওই জায়গায় যে লিড টাইমটা ধরা হয় সেই লিড টাইমটা কমে যাচ্ছে এখানে। এবং লিড টাইম কমে যাওয়া মানে আমরা দ্রুত সরবরাহ করতে পারবো। সেটা অনেকে বলছেন যে আনোয়ারাতে যে তারা যে একটা ইকোনমিক জোন করেছে, সেই ইকোনমিক জোনের জন্য তাদের যে র মেটেরিয়ালটা আসবে, সেই র মেটেরিয়ালটা
এই করিডোরটা হলে তাদের এই র মেটেরিয়ালটা আসতে পারবে এবং ওইখানে চাইনিজ কোম্পানিগুলো যখন এটা প্রোডাকশনে যাবে সেই প্রোডাকশনটা তো আমরা সেখানে ট্যাক্স পাবো এবং এটা এই যাবে এইভাবে অনেকে বিশ্লেষণ করছে। এটা পারফেক্ট, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। আমি বলছি যে এই যেমন আসছে, তাহলে ওই জায়গায় আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, আমাদের লোকজন স্কিল ডেভেলপ করবে ওদের কারখানায় কাজ করলে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই জিনিসটা প্রায় মাথায় আনি না। আমরা তো ইন্ডিয়া লকড, আবার ইন্ডিয়া ও বাংলাদেশ লকড, মানে মোটামুটি 3 দিকে, শুধু মায়ানমারের সাথে আমাদের ওই সীমান্তটা বাদ দিয়ে। তো আন্তর্জাতিক সম্পর্কগুলো বা দ্বিদেশীয় সম্পর্কগুলো কোনো সময় এক লাইনে থাকে না, এটা পরিবর্তিত হয়। তো মনে করেন যে আমরা ভারতের সাথে আমাদের একটা সাংঘর্ষিক অবস্থায় চলে গেল, তখন আমাদের একটা ওই মায়ানমারের মধ্যে একটা এক্সিট রুট হলো, এবং চীন তার নিজের প্রয়োজনে, আমরাও আমাদের প্রয়োজনে, আমরা দুই দেশের সাথে সম্পর্কটা শক্ত রাখার দরকার। এই করিডোর হলে কি আমাদের এই যে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হতে পারে? স্যার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চীনে কিন্তু মায়ানমারের যে প্রভাবগুলো বিভিন্ন গোষ্ঠীর সাথে, ওরা খুব অনেক দূরদৃষ্টি দিয়ে চিন্তা করে। তো মানে হঠাৎ করে হোমজিক্যাল কোনো প্ল্যান চীনে পর্যন্ত করেছে বলে আমার চোখে ধরা পড়েনি। তো তারা ওই যারা বিদ্রোহী গ্রুপ তাদের সাথেও তাদের সম্পর্ক আছে, যোগাযোগ আছে, আবার সরকারের সাথেও আছে। তো সেই হিসেবে চীন যদি এটা চায়, এটা অবশ্যই করা যাবে। আপনি জানেন ওই রাখাইনের মধ্যে দিয়ে তাদের গ্যাস পাইপলাইন যাচ্ছে না? আরাকান যে প্রদেশটা, তার এখন তো দেখছি যে বিদ্রোহী যারা আছে আরাকান আর্মি, তাদের কন্ট্রোলই অলমোস্ট না, তাদের একটা, তারা 80% মধ্যে তাদের কন্ট্রোলে আছে। এই কন্ট্রোলটা এই সর্বশেষে আপনি যদি ফলো করে থাকেন যে 1 বছর আগে তাদের যে অবস্থা ছিল, এখন কিন্তু মিলিটারি তারা উইক হয়ে গেছে। না, কিন্তু আরেকটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হলো যে আরাকান আর্মি এই ওদের যে এখান থেকে পাইপলাইন করেছে, এইখান থেকে 2225 কিলোমিটার বন জঙ্গল দিয়ে পাইপলাইন করেছে। এই বিদ্রোহী গ্রুপরা কিন্তু পাইপলাইনে কোনো আক্রমণ করে না, আবার জান্তাদের সাথেও তাদের সম্পর্ক। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে উভয় পক্ষের সাথে চীন একটা ভালো সম্পর্ক রাখছে, এবং তাদের স্বার্থ যে জায়গায় আছে সে জায়গায় তারা ওইভাবে ইয়ে করে, কারণ তারা দূরদৃষ্টি নিয়ে কাজ করে। ওরা আগামীকালের কথা চিন্তা করে, আগামী দিনগুলোর কথা চিন্তা করে। সুতরাং আপনার মতে যে এই করিডোরটা হতেও পারে? আমার মনে হয় যে এটা হতে হবে, হতে পারে না, হতে হবে। যেমন এই তিস্তা প্রজেক্টের ব্যাপারে আমাদের সরকার প্রধান এবং অন্যান্য মন্ত্রীরা বাস্তবায়ন করতেই হবে। পদ্মা ব্যারেজের ব্যাপারে যেটা বলছেন যে বাস্তবায়ন করতেই হবে, আর এইটাও এটা বাস্তবায়ন করতে হবে। আপনি এটা খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার মিডিয়াতে যে ধরনের হইচই, এই জায়গায় আমি শেরেবাংলা একে ফজলুল হকের একটা কোটেশন জানাতে চাই। সেটা উনি বলছেন, যখন দেখবা যে এই দাদারা খুব কটু কথা বা সমালোচনা করছে, তার মানে আমি দেশের জন্য ভালো কাজ করছি। সো ওরা যত বেশি এটা হইচই হবে, মানে এরা প্রো বাংলাদেশে অ্যাপ্রোচ হচ্ছে। মেজর জামান সেও আমাদের আর্মিরই একজন, যদিও সে এখন সচিব, অতিরিক্ত সচিব। তো মেজর জামান, আপনার কাছে আমি আসতে চাই। সে জনাব গনিউল আজম বলেছেন যে বিভিন্ন ইপিজেডগুলোতে মানে বিদেশিরা আসতেছেন, কিন্তু আমরা যদি নিরবিচ্ছিন্ন তেল গ্যাস না দিতে পারি, তাহলে কি এই বিদেশিরা আসবে এখানে? আপনার এই কতগুলো জিনিসের যদি প্রাপ্যতা না থাকে, তাহলে তো বিনিয়োগ করতে আসবে না। যেমন মানে অর্থাৎ এনার্জি, তারপর হচ্ছে কমিউনিকেশন, নিরবিচ্ছিন্ন কমিউনিকেশন, ইলেকট্রিসিটি সাপ্লাই, এগুলো না হলে তো যত কিছু মুখে বলতে পারি আমরা হবে না। তো আমার মনে হয় যে ওই লাইনে একটু এগোচ্ছে, এবং এটা সরকারের তরফ থেকেও এবার একটু দৃঢ়তা দেখা যাচ্ছে। এখন কতটুকু বাস্তবায়িত হবে সেটা বলা যাবে না, কারণ আমরা কথা বেশি বলি, কাজ কম করি। আপনাকে আমি কিছু তথ্য দিই যে ভূতত্ত্ববিদ, বাংলাদেশের যারা ভূতত্ত্ববিদ এবং আন্তর্জাতিক কিছু সংস্থা যেরকম এনডিপি, নরওয়েজিয়ান পেট্রোলিয়াম, এরকম, তারপরে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসজিএস, এরা সকলেই বলছেন যে বাংলাদেশে 32 ট্রিলিয়ন
গ্যাস অনাবিষ্কৃতভাবে রয়েছে, যেটা হলো শুধু স্থল এবং আমাদের অগভীর পর্যন্ত। এটা 32টি সেল, যেটা আমরা উত্তোলন করলে প্রায় 40 বছর আমাদের গ্যাস সমস্যা থাকবে না। তো বর্তমান সরকার, এই বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার পরেই তারা 100টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। আপনি এটা কিভাবে দেখেন? আপনাকে অনেক মোবারকবাদ এই একটা বিষয় সামনে আনার জন্য। তো আমি কিন্তু আমার পূর্বের কথায় ফেরত যাচ্ছি। আমরা কথা বলি বেশি, কাজ কম করি, এবং ওই বাধাগুলো দূর করার জন্য আমরা সেরকম ব্যবস্থা নিই না। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে, আমাদের কিছু লোক আছে যাদের আচরণে, চিন্তায় ক্যাপিটালিস্ট, কিন্তু আবরণে আবার একটু বামপন্থী। তারা কিন্তু সব কিছুতেই চলে গেল এরকম করে। তাদের কথাটাও বিবেচনা করতে হবে, আবার আমাদের কাজও এগিয়ে নিতে হবে। এখন এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, ভোলার ওখানে তো আমরা গ্যাস পাচ্ছি, কিন্তু সেই গ্যাসটাকে আমরা ন্যাশনাল গ্রিডে আনতে পারছি না, কারণ ওখানে কানেক্টিভিটি নাই। তো এই জন্য একটা পাচ্ছি না ঠিক না, আমরা আনি নাই না। ওটা স্যার ওই যে 205 কিলোমিটার পাইপলাইন, তো 205 কিলোমিটার পাইপলাইন আমরা করতে পারি নাই। 1995 সালে আমরা ভোলায় গ্যাস পেয়েছি, 5 TCF গ্যাস, এবং এই গ্যাসটা আমরা আনতে পারি নাই 205 কিলোমিটার একটা পাইপলাইন। কিন্তু আমরা ওই সমুদ্রের তল দিয়েই, কিন্তু কর্ণফুলী নদী কিন্তু অলমোস্ট সমুদ্রেরই একটা অংশ, সেখানে কিন্তু আমরা সমুদ্রের ওই নদীর তল দিয়ে কিন্তু আমরা একটা ট্যানেলও তৈরি করেছি। আচ্ছা, যদি আমরা পাইপলাইন নাও আনতে পারতাম, কারণ 205 কিলোমিটার কোনো বিষয় না, যেখানে 2225 কিলোমিটার চীন নিয়ে গেছে আরাকানের ওখান থেকে। আমরা তো রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা ওখানে নিতে পারতাম ভোলাই, কিংবা পায়রা বিদ্যুৎ কেন্দ্রটা তো আমরা ভোলাই নিতে পারতাম। নিলে সেইখান থেকে তো বিদ্যুৎ গ্রিড লাইনে আসতে পারতো। আপনি কি মনে করেন? এটা করা যেত, এবং এটা না হওয়ার কোনো কারণও নেই। আমরা হয়তো এইভাবে পরিকল্পনা করি নাই। এখন পায়রার যে বিদ্যুৎ কেন্দ্র, সেটা কিন্তু কয়লা ভিত্তিক, সেটা কিন্তু গ্যাস ভিত্তিক না। করতে পারতাম আমরা তো, ওটা রাইট করা যেত। কেন কয়লা তো আমি আনতে পারছি না, কোনো কয়লা আমাদের ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে, ভাড়া করে আনার পরেও কিনে আনতে হচ্ছে। জি, ভাড়া করে আনার পরেও যেটা হচ্ছে, সেটা হলো যে মাদার ভেসেলটা এসে মংলা বন্দরে আসতে পারছে না, কিংবা পায়রা তো আসতে পারছে না, সেটা চিটং এর আউটডোরে থাকতেছে। সেখান থেকে যদি যে এই কয়লা বাল্কে আসে, সেখান থেকে যদি আমরা 4টা লাইটার লাগিয়ে এটাকে আনলোড করি, তাহলে 1 মাস সময় লেগে যায় একটা মাদার ভেসেলকে করতে। 1 মাস যদি তার ভাড়া দিতে হয়, তাহলে ওই কয়লা আর হয় না। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি ছোট্ট যোগ করতে চাই। মাতারবাড়ি আমাদের যে গভীর সমুদ্র বন্দর, ওটা যদি হয়ে যায়, তাহলে আর ওই যে মানে আউটার অ্যাঙ্করে যে ওই মাদার ভেসেল থাকা লাগবে না। এটা মাদারবাড়ি তো যখন আমরা শুরু করেছি, কিন্তু সেটাকে তো আমরা শেষ করি নাই। এটাকে কেন করি নাই শেষ? ওরা শেষ করে রয়েছে কি, আমি যতটুকু বুঝেছি, সেটা হচ্ছে একবার এটা চীনের মাধ্যমে করার কথা ছিল। না, এটা জাপান, এটা জাপান তো পরে আসছে। আর এটা তো যেহেতু ডিপ সি পোর্ট, এটা তো এখনো কাজ চলছে। এখন এখানে মনে আছে আপনার যে ওখানে যে কয়লা আনছিল, সেই কয়লাগুলোর কি অবস্থা? জামান, আমি বলছিলাম যে এই সরকার কিন্তু এসে এই যে 24শে মেতে তারা একটা আন্তর্জাতিক টেন্ডার ইতিমধ্যে আহ্বান করেছে, এবং এই 24শে মের পরে আমরা দেখেছি যে পৃথিবীর বড় বড় জায়ান্ট কোম্পানি যেরকম এক্সন মোবিল, সেভরন, এরা কিন্তু আসছে, এবং তারা বলছে যে আমরা $30 বিলিয়ন তারা এখানে ইনভেস্ট করতে চাচ্ছে। আপনি যে জিনিসটাকে কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আমি যে সংখ্যাটা বললেন, মানে আয়তন যেটা বললেন, আসলে সমুদ্র বিজয় আমি শব্দটার সাথে দ্বিমত পোষণ করি। কারণ আমাদের আগে এই যে মানে আমাদের প্রাক্তন সেনা মানে নৌবাহিনী প্রধান MH খান, মোশাররফ হোসেন খান, উনি একটা সমুদ্র সীমা নির্ধারণ করেছিলেন। তো সেটা তখন আনক্লজ, অর্থাৎ যেটার আনক্লজ 3, যেটার ভিত্তিতে এখন বর্তমানে সমুদ্র সীমা নির্ধারিত হচ্ছে, তখন সেটা আসে নাই। পরে এখন হয়েছে, এখন আমরা যে সীমা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের যে স্থলভাগ, সেই স্থলভাগের হচ্ছে 79% হয়, ওই 1,18,000 বর্গ কিলোমিটার। আমি এই যে পার্সেন্টেজে বলি, আমরা আন্তর্জাতিক আদালতে আমরা এটা পেয়েছি। জি, আদালতে পেয়েছি, রাইট। তো এখন
এই বিদেশি কোম্পানিগুলোর উত্তর কিন্তু আমার কাছে, আমার মনে আছে আপনার ইত্তেফাকে একটা আর্টিকেল বেরিয়েছিল বোধহয়। না, এই টেন্ডারটা কি আপনি কিভাবে যে আন্তর্জাতিক টেন্ডার এই টেন্ডারটা আমি একটা ভালো দিক দেখি। জি। এখন টেন্ডার আহ্বান করা, টেন্ডার সিলেক্ট করা এবং কাজ অ্যাওয়ার্ড করা, এই তিনটা যে স্তর আছে, এই স্তরটা কিন্তু এর আগে কিন্তু এরকম অনেকে টেন্ডার করছে, কেউ পার্টিসিপেট করে না, কেউ করার পরে সিদ্ধান্ত আসে না। কারণ আমাদের সিদ্ধান্তের ব্যাপারটা অনেক জটিল, অপ্রয়োজনীয়। না, এবার তো আমরা বলছি বাংলাদেশ ফার্স্ট, এবং বাংলাদেশের এই জ্বালানি না হলে বাংলাদেশে কোনো ইপিজেড কোনো কাজ করতে পারবে না আসলে। কারণ আপনি ফ্যাক্টরি আসবে কিভাবে যদি আপনি বিদ্যুৎ আর জ্বালানি না দিতে পারেন? আপনি যেটা বললেন, এরকম শ্রুতিমধুর স্লোগান তো আমরা 10 টাকা সের চাল, ঘরে ঘরে চাকরি, এ থেকে শুরু, তারপরে ডিজিটাল বাংলাদেশ, সব জায়গায় গেলে ডিজিটাল। তো আমরা তো স্লোগানে মানে মোটামুটি আমাদের একটা পারঙ্গমতা আছে। কাজেই ওইটা না করে বাস্তবে এটা করা যাবে কিনা এবং করা উচিত আমাদের, কিন্তু করতে পারবো কিনা, আমাদের এই কর্মক্ষমতা এবং আমাদের যে কেন পারবো না সেটা কি কারণ? আমি যেটা ব্যক্তিগতভাবে আমাদের সবচেয়ে বড় অক্ষমতা হচ্ছে, সক্ষমতা হচ্ছে বেশি কথা বলা, আর সবচেয়ে বড় অক্ষমতা হচ্ছে কাজ করার ক্ষেত্রে। আমি 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 এইভাবে দেখি, এটা আত্মসমালোচনার অংশ হিসেবে আমি বলছি। সরকার যে তাদের মতোদেরকে খুঁজে খুঁজে বের করে বসাচ্ছে। গনিউল আজম যে কথাগুলো বলেছে, কিন্তু গনিউল আজমের যে অফিসিয়াল মেকানিজম, জি, সেটাতে পদে পদে বাধা। আচ্ছা, আমরা আজকে আর আলোচনা করতে পারছি না, কারণ আমাদের সময় শেষ। আপনাদের দুইজনকেই এনটিভিতে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুইজন অতিথির কথা, এবং আমরা খুব আশা করছি যে সরকার আগের যে 17 বছরের সরকার যে সমস্ত প্রজেক্ট নিয়েছেন, সেসব প্রজেক্টে আসলে একটা শুভঙ্করের ফাঁকি ছিল, কিন্তু বর্তমান সরকার প্রজেক্ট নেবে দেশের স্বার্থকে সামনে রেখে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানে শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।